১৯৮২ সাল ৩০শে এপ্রিল কলকাতা শহরের জন্য একটা একটা কালো দিন বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। এমন একটা ঘটনা যা নিয়ে কথা বলতে গেলেও কেমন যেন লাগে। ঠিক, দিনের আলোয় একেবারে প্রকাশ্য রাস্তায় ১৭ জন মানুষকে সন্ন্যাসী সন্ন্যাসিনী তাদের পিটিয়ে আর পুড়িয়ে মারা হয়েছিল। বিজন সেতুর উপর, শহরের অন্যতম ব্যস্ত একটা জায়গা। আজ আমরা এই বিজন সেতু হত্যাকাণ্ড নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। মানে উইকিপিডিয়াতে যে তথ্যগুলো রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেদিন, কেন, আর এতগুলো বছর পরেও কেন এত প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ, সেটাই। আমরা বরং এইভাবে এগোই। প্রথমে ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা দেখি। আচ্ছা। তারপর ধরুন তখনকার খবরের কাগজ মানে মিডিয়া তারা কিভাবে রিপোর্ট করেছিল সেটাও জরুরি। তারপর আসবে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ। তখনকার রাজনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল সেটাও দেখতে হবে। ঠিক। আর অবশ্যই ওই যে লম্বা তদন্ত চলল, যার কোনো ফল সেভাবে এলো না, সেটাও আলোচনায় আসবে। শেষে আমরা দেখব যে এই ঘটনার পর কি রয়ে গেল, কোন প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। একদম। লক্ষ্য একটাই, ঘটনাটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা, যতটা সম্ভব আর কি। চলুন তাহলে ফেরা যাক সেই দিনটায়, ১৯৮২ ৩০শে এপ্রিল সকালবেলা। আনন্দমার্গ সংগঠনের কিছু সদস্য, ঠিক করে বললে ১৬ জন সন্ন্যাসী আর একজন সন্ন্যাসিনী, মোট ১৭ জন। হ্যাঁ, ১৭ জন। তারা কয়েকটা ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। তিলজলায় তাদের হেডকোয়ার্টার্সে একটা এডুকেশনাল কনফারেন্স ছিল। কিন্তু পথেই গণ্ডগোলটা হলো। বালিগঞ্জ পেরিয়ে মূলত বিজন সেতু আর তার আশেপাশের এলাকায় ৩টে আলাদা জায়গায় তাদের ট্যাক্সিগুলো আটকানো হলো। আটকানো হলো মানে কারা আটকালো? অভিযোগ হলো একদল লোক জোর করে ট্যাক্সি থামায়, তারপর ট্যাক্সি থেকে টেনে হিঁচড়ে নামানো হয় তাদের। তারপর যা ঘটেছিল সেটা ভাষায় বলা খুব কঠিন। প্রকাশ্য রাস্তায় লোকজনের সামনেই শুরু হয় মারধর। শুধু মারধর নয় তো, যেরকম শোনা যায়। না, শুধু মারধর নয়, গণপিটুনি যাকে বলে। লাঠি, লোহার রড, হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে মারা হয়েছে। উফ। আর তার চেয়েও ভয়ঙ্কর হলো, মারার পর তাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ভাবা যায় না, দিনের আলোয় রাস্তায় এতগুলো মানুষ দেখছে। এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। ঘটনাটা ঘটছে দিনের বেলা, এত প্রত্যক্ষদর্শী, অথচ সেই মুহূর্তে কিন্তু কাউকে অ্যারেস্ট করা হয়নি বা কেউ জোর করে বাধা দিয়েছে এমনটাও শোনা যায় না। এই নৃশংসতা, আর তারপরে প্রশাসনের এই চুপ করে থাকা বা নিষ্ক্রিয়তা। হ্যাঁ, এই দুটো মিলেই কিন্তু শুরু থেকে অনেক সন্দেহ দানা বেঁধেছিল। ঘটনার পর প্রতিক্রিয়া কেমন ছিল? বিশেষ করে খবরের কাগজগুলো কি লিখছিল? ঘটনাটা তো ৩০শে এপ্রিলের। তার ঠিক এক সপ্তাহ পর ৮ মে তখনকার একটা খুব নামী ইংরেজি কাগজ ছিল দ্য স্টেটসম্যান উইকলি। হ্যাঁ, জানি। তারা রিপোর্ট করল যে উত্তেজিত জনতা নাকি শিশু পাচারকারী সন্দেহে এই ১৭ জন আনন্দমার্গীকে মেরে ফেলেছে। শিশু পাচারকারী? হ্যাঁ, আর রিপোর্টের ভাষাটা এমন ছিল যেন নিহতদের বা তাদের সংগঠনের প্রতি কোনো সহানুভূতি নেই, বরং মনে হচ্ছিল যেন জনতার রাগটাকেই স্বাভাবিক বলে দেখানো হচ্ছে। এই শিশু পাচারকারী বা ছেলে ধরা, এই কথাটা যে কি সাংঘাতিক একটা অপবাদ বাংলায়, সেটা আমরা সবাই জানি। ঠিক। ঐতিহাসিক নরসিংহ শীল তো এর তুলনা করেছেন পশ্চিমে ওই যে ডাইনি সন্দেহে পুড়িয়ে মরা হতো তার সাথে। একটা মিথ্যে গুজব ছড়িয়ে এতগুলো মানুষকে মেরে ফেলা হলো, আর মিডিয়াও সেটাকেই কারণ হিসেবে ছেপে দিল। প্রাথমিক রিপোর্টে অন্তত সেটাই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই গুজবটাকে সত্যি বলে দেখানোর চেষ্টাও ছিল। যেমন ইউপিআই তাদের রিপোর্টে লেখে যে নিহত দুজন সন্ন্যাসিনীকে নাকি ঘটনার আগে একটা রেল স্টেশনের কাছে একটা বাচ্চা নিয়ে ঘুরতে দেখা গেছিল। গুজবটাকে একটা ভিত্তি দেওয়ার চেষ্টা আর কি। অনেকটা তাই। আর সরকারের দিক থেকেও প্রাথমিক প্রতিক্রিয়া খুব একটা জোরালো ছিল না। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বললেন বটে যে পুলিশের আরেকটু ভালো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তার সাথেই তিনি আবার সাংসদদের আশ্বস্ত করলেন যে সরকার আনন্দমার্গীদের কাজকর্মের ওপর কড়া নজর রাখছে। তার একদিকে এতগুলো খুন, অন্যদিকে ছেলে ধরার গুজব, আবার সরকারের নজরদারি সেই নিহতদের সংগঠনের উপরেই। পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। একদম। পরিস্থিতিটা খুব ঘোলাটে হয়ে গিয়েছিল।
আর এই পরস্পর বিরোধী কথাগুলো নিশ্চয়ই তদন্তকেও প্রভাবিত করেছিল। অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপারটা তাহলে এবার একটু দেখি। হ্যাঁ, ঘটনার পরেই কিন্তু দুরকম কথা শোনা যেতে লাগল। যেমন ধরুন, তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন যে সামনে ভোট আসছে, তাই সিপিআইএম সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা বিরোধীদের কোনো চক্রান্ত হতে পারে। আর আনন্দমার্গ তারা কি বলছিল? আনন্দমার্গ কিন্তু প্রথম থেকেই আঙুল তুলেছিল সিপিআইএমের দিকে। তাদের বক্তব্য ছিল এটা কোনো জনতার স্বতঃস্ফূর্ত রাগ নয়, এটা সিপিআইএমের ক্যাডাররা পরিকল্পনা করে ঘটিয়েছে। এই অভিযোগটা তো অনেক দিন ধরেই তারা করে আসছে। হ্যাঁ, বহু বছর ধরে। যদিও পরে আবার আনন্দমার্গের কিছু পণ্ডিত বা গবেষক মনে করেছেন যে ওই ছেলে ধরার গুজবটাই হয়তো সাধারণ মানুষকে এতটাই খেপিয়ে তুলেছিল যে এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যায়। মানে দুটো ব্যাখ্যাই কিন্তু পাশাপাশি চলছিল। তাহলে একদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব, অন্যদিকে ছেলে ধরা গুজবে গণরোষ। এর পেছনে কি কোনো কারণ ছিল? মানে সিপিআইএম আর আনন্দমার্গের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল তখন? এখানে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। ঐতিহাসিক নরসিংহ শীলের কাজ যদি দেখেন, তিনি বলছেন যে আনন্দমার্গেরাও একেবারে ধোঁয়া তুলসী পাতা ছিলেন তা হয়তো নয়। মানে তাদের বিরুদ্ধেও কিছু হিংসার অভিযোগ ছিল। যেমন যারা সংগঠন ছেড়ে দিত তাদের ওপর হামলা বা খুনের অভিযোগও উঠেছে। যদিও শীল এটাও বলেছেন যে মিডিয়া বা সরকার তাদের যতটা হিংস্র দেখাতো, বাস্তবে হয়তো ততটা তারা ছিলেনও না। আচ্ছা, আর অন্য কোনো দৃষ্টিকোণ আছে? হ্যাঁ, হেলেন ক্রোভেটো নামে আরেকজন ঐতিহাসিক দেখাচ্ছেন যে আনন্দমার্গীরা তো প্রচুর সমাজসেবার কাজ করতেন, মানুষের সাথে মিশতেন, বাচ্চাদের নিয়েও কাজ করতেন। তো তার মতে এই কাজের ধরনটার জন্যই তারা ছেলে ধরা অপবাদের শিকার হওয়ার জন্য একটু বেশি সহজ লক্ষ্য বা ভালনারেবল হয়ে পড়েছিলেন। বুঝতে পারছি। আর সিপিআইএম এর সঙ্গে সংঘাতটা? সেটা মূলত আদর্শগত। সিপিআইএম আনন্দমার্গের দর্শন, তাদের কাজকর্মকে সন্দেহের চোখে দেখত। ৮০ দশকে এই বিরোধটা বেশ চরমে ছিল। আগেও কি সংঘাত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। যেমন ধরুন ১৯৬৭ সালে পুরুলিয়ায় তাদের আশ্রমে হামলা হয়েছিল, ৫ জন মারা যান। আবার ১৯৬৯ কোচবিহারেও হামলা হয়। দুটো ঘটনাতেই কিন্তু সিপিআইএমের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। তার মানে ১৯৮২ ঘটনার পেছনে রাজনৈতিক কারণ থাকার সন্দেহটা একেবারে অমূলক ছিল না। না, অভিযোগটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না একেবারেই। এইরকম একটা জটিল পরিস্থিতিতে, যেখানে গুজব আছে আবার সরাসরি রাজনৈতিক অভিযোগও আছে, তদন্তটা এগোলো কিভাবে? নিশ্চয়ই খুব কঠিন ছিল। কঠিন তো বটেই। শুরুতেই কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর পুলিশের বিরুদ্ধে একটা গাফিলতির অভিযোগ ওঠে। মানে এত বড় ঘটনা ঘটে গেল অথচ কাউকে ধরা হচ্ছে না বা তদন্ত এগোচ্ছে না, এইসব আর কি। তারপর তখন খুব চাপ সৃষ্টি হয়। সেই চাপের মুখে পশ্চিমবঙ্গ সরকার একটা জুডিশিয়াল কমিশন গঠন করে, জোড়া বিচারপতি সমরেন্দ্রচন্দ্র দেবকে মাথায় রেখে। এটাই দেব কমিশন নামে পরিচিত। কিন্তু আনন্দমার্গীরা কি এই কমিশনের উপর ভরসা রেখেছিল? একেবারেই না। তারা প্রথম থেকেই কমিশন বয়কট করে। তাদের যুক্তি ছিল খুব স্পষ্ট। কি যুক্তি? তাদের অভিযোগটাই তো ছিল রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। নাম করেই বলেছিল, যেমন কান্তি গাঙ্গুলির নাম উঠেছিল, যিনি তখন মন্ত্রী ছিলেন। আচ্ছা। তো তাদের বক্তব্য ছিল রাজ্য সরকারের বানানো কমিশন কিভাবে নিরপেক্ষ তদন্ত করবে। তাই তারা চেয়েছিল কেন্দ্রীয় সরকার বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক। দেব কমিশনের পর কি হলো? এত বছর তো কেটে গেল, আরও নিশ্চয়ই কিছু চেষ্টা হয়েছে। হ্যাঁ, হয়েছে, তবে জট খোলেনি। ১৯৯৬ সালে জাতীয় মানবাধিকার কমিশন মানে এনএচআরসি তারা নিজে থেকেই এই ঘটনার তদন্ত শুরু করে। তাতে কোনো লাভ হলো? বিশেষ কিছু হয়নি। অভিযোগ ওঠে যে রাজ্য সরকার নাকি ঠিকমতো সহযোগিতা করেনি, ফলে সেই তদন্ত একরকম থেমেই যায়। তারপর ১৯৯৯ সালে আনন্দমার্গ প্রচারক সংঘ মানে এএমপিএস তারা আবার দাবি তোলে। এবার তারা বলল সুপ্রিম কোর্টের কোনো কর্মরত বিচারপতির নেতৃত্বে একটা হাই লেভেল জুডিশিয়াল তদন্ত চাই। সেই দাবি কি মানা হয়েছিল? প্রায় ১৭-১৮ বছর হয়ে গেছে ততদিনে। না, তখনও হয়নি। অপেক্ষা করতে হলো আরও বেশ কয়েক বছর। ২০১১ সালে রাজ্যের সরকার বদল হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো। তারপর নতুন সরকারের কাছে আনন্দমার্গীরা আবার তাদের দাবি জানায়। শেষ পর্যন্ত ২০১২ সালের মার্চ মাসে, মানে ঘটনা ঘটার প্রায় ৩০ বছর পর, কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা তার নেতৃত্বে ১ সদস্যের একটা নতুন জুডিশিয়াল কমিশন তৈরি হলো। এটাই লালা কমিশন।
এই লালা কমিশন কি কোনো রিপোর্ট দিয়েছে বা কোনো নতুন তথ্য কি সামনে এসেছিল? যতদূর জানা যায় কমিশন রিপোর্ট জমা দিয়েছে সরকারের কাছে, কিন্তু সেই রিপোর্টের বিষয়বস্তু বা সুপারিশ পাবলিক করা হয়েছে কিনা বা তার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা আমাদের এই সূত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু কমিশন চলাকালীন কিছু কথা তো নিশ্চয়ই শোনা গিয়েছিল। হ্যাঁ, কিছু নথি নাকি তখন মিডিয়াতে এসছিল, তাতে একটা বেশ চাঞ্চল্যকর অভিযোগের কথা ছিল। কি রকম অভিযোগ? অভিযোগটা ছিল যে ওই ১৯৮২ সালের ৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে প্রায় মাস তিনেক আগে কসবা যাদবপুর এলাকার কয়েকজন গুরুত্বপূর্ণ সিপিআইএম নেতা নাকি পিকনিক গার্ডেনের কলোনি বাজারে একটা মিটিং করেছিলেন। মিটিং? কি নিয়ে? অভিযোগ অনুযায়ী সেই মিটিংয়ে নাকি আনন্দমার্গীদের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছিল, তাদের কিভাবে মোকাবেলা করা যায় সেই সব আর কি। কারা ছিলেন সেই মিটিংয়ে? নাম উঠেছিল কারোর? অভিযোগপত্রের নাম ছিল তখনকার মন্ত্রী কান্তি গাঙ্গুলি, শচীন সেন, স্থানীয় বিধায়ক নির্মল হালদার, স্থানীয় নেতা অমল মজুমদার আর তখনকার যাদবপুরের সাংসদ, যিনি পরে লোকসভার স্পিকার হয়েছিলেন, সোমনাথ চ্যাটার্জি। আচ্ছা। যেহেতু সিপিআইএম আর আনন্দমার্গের আদর্শগত বিরোধ ছিল, তাই অভিযোগকারীরা এই মিটিংটাকে হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ হিসাবে দেখাতে চেয়েছিল। এই অভিযোগগুলো কতটা সত্যি তা তো স্পষ্ট নয় বলছেন, কিন্তু এই নিয়ে জ্যোতি বসুর একটা মন্তব্য খুব চর্চা হয়, তাই না? হ্যাঁ, ওই হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি নাকি বলেছিলেন, কি আর করা যাবে, এরকম ঘটনা তো ঘটেই থাকে। এই কথাটা নিয়ে তখন এবং পরেও প্রচুর বিতর্ক হয়েছে। অনেকের মধ্যে প্রশাসনের একটা উদাসীনতা খুঁজে পেয়েছিলেন। দেখতে দেখতে তো 4 দশকেরও বেশি হয়ে গেল। এখন এই ঘটনার লিগেসি বা উত্তরাধিকারটা কি? লোকে কি ভুলে গেছে? না, ভুলেনি। অন্তত আনন্দমার্গ সংগঠন ভুলতে দেয়নি। তারা ২০০৪ সাল থেকে প্রতি বছর ৩০শে এপ্রিল কলকাতাতে একটা বড় মিছিল আর সমাবেশ করে। এখনও করে? হ্যাঁ, প্রতি বছর। প্রথম দিকে নাকি কোর্টের পারমিশন লাগত, এখন আর লাগে না। ওই দিনটায় তারা মিছিল করে বিজন সেতুতে যায়, নিহতদের স্মরণ করে, বিচারের দাবি জানায়। ঘটনাটা একটা গভীর ক্ষত হয়ে রয়ে গেছে শহরের স্মৃতিতে, অনেকের মনে। আর সেই প্রশ্নগুলো এত বছর পরেও কেন কিনারা হলো না, কেন বিচার হলো না? এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি, তাই না? এতগুলো মৃত্যু, এত অভিযোগ, দুটো বা তার বেশি কমিশন বসল, কিন্তু ফল কি? শূন্য। কাউকে দোষী সাব্যস্ত করা গেল না, শাস্তি দেওয়া গেল না। এর পেছনে কারণটা কি? তদন্তের গাফিলতি, নাকি রাজনৈতিক চাপ, নাকি ওই ছেলে ধরা গুজবটাই শেষ পর্যন্ত সত্যি বলে ধরে নেওয়া হলো? আসল সত্যিটা কি সেটা হয়তো আর কোনোদিনই পুরোটা জানা যাবে না। ন্যায় বিচারটা এখানে অধরাই থেকে গেল। আর এই ছেলে ধরা গুজবের ব্যাপারটা, সেটাও তো ভোলার মতো নয়। একেবারেই না। আর চিন্তার বিষয় হলো, এটা শুধু ওই সময়ের ঘটনা নয়। এই ঘটনার প্রায় ৩০ বছর পর ২০১০ সালে আমাদের পাশের দেশ বাংলাদেশে চট্টগ্রামেও প্রায় একই রকম ছেলে ধরা গুজব ছড়িয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছিল। তার মানে এই প্রবণতাটা এখনও আছে? আছে বলেই তো মনে হয়। এটা দেখিয়ে দেয় যে গুজবকে কেন্দ্র করে গণহিংসা বা মব ভায়োলেন্সের বিপদটা সমাজ থেকে যায়নি। সুযোগ পেলেই এটা মাথাচাড়া দেয়। বিজন সেতুর ঘটনাটা এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধির একটা চরম উদাহরণ হয়ে থাকবে। তাহলে আজকের এই আলোচনায় আমরা বিজন সেতুর সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, তার চারপাশের পরিস্থিতি, বিশেষ করে ওই ছেলে ধরা গুজবের ব্যাপারটা, রাজনৈতিক টানপোড়েন আর ওই দীর্ঘ কিন্তু ফলহীন তদন্ত প্রক্রিয়া, এই সব নিয়ে কথা বললাম, মূলত উইকিপিডিয়ার তথ্যের ওপর নির্ভর করে। হ্যাঁ, আর এই পুরো বিষয়টা আমাদের কয়েকটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। যেমন, গণরোষ কতটা যুক্তিহীন হতে পারে? গুজব বা ভয় ছড়িয়ে পড়লে সত্যিটা কিভাবে হারিয়ে যায়? রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক উদাসীনতা কি বিচারকে আটকে দিতে পারে? আর এই যে ঐতিহাসিক ট্রমা, এই গভীর ক্ষতগুলো, এগুলোর মোকাবেলা করার জন্য, সত্যিটাকে সামনে আনার জন্য সমাজের স্মৃতি আর নিরপেক্ষ তদন্তের ভূমিকা ঠিক কতটা? এই প্রশ্নগুলো শুধু অতীতের জন্য নয়, বর্তমান আর ভবিষ্যতের জন্য খুব জরুরি। একদম। এগুলো আমাদের সবাইকে ভাবতে হবে।